ওয়েট করো, আমি লাইভটা শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, লাইভ শেয়ার ডান। স্ক্রিন দেখতে পাচ্ছ তো আমার নাকি? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। যারা ফেসবুক লাইভে আছে তারাও রেসপন্স করবা, যারা জুমে আছে তারাও রেসপন্স করবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। ওকে, তো ওয়েটিং রুমটা অফ করে কিভাবে? এটা হইলে ভালোই তো, কারণ আমার বারবার ওয়েটিং রুমে এসে এটা কি করতে হয়। সবাই নিজেকে মিউট করে নাও, আমি মিউট করে দিচ্ছি। ওকে, থাকুক এটা এখানে। ওকে, তাহলে আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি এই মোডে চলে যাই। হ্যাঁ, ওকে, তাহলে ক্লাস শুরু করে দিই। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ভেক্টর ক্লাস নাম্বার 2। আমাদের যে কোর্সটা ফিজিক্সের, সেটার আজকে দ্বিতীয় ক্লাস, ভেক্টরের দ্বিতীয় ক্লাস আজকে। তো আমরা গত ক্লাসে যা যা আলোচনা করেছিলাম সেটা একটু রিক্যাপ করা দরকার, কারণ গত ক্লাসের আলোচনাগুলো যদি কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে আজকের ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে আর কি তোমাদের। সেজন্য গত ক্লাসের রিক্যাপটা দিয়ে দিচ্ছি আজকে। এই যে রিক্যাপ। তো গত ক্লাসে আমরা যে যে টপিক আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে আম, রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, ভেক্টরের প্রকাশ, স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর, যেটা আপাতত না বুঝলেও চলবে, আপাতত না বুঝলে চলবে, পরবর্তীতে বোঝা লাগবে, একক ভেক্টর এবং দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ভেক্টর। তো এই টপিকগুলো নিয়েই কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এই টপিকগুলোই ছিল আমরা গত ক্লাসের আলোচ্য বিষয়বস্তু, এই যেগুলা। তো মেইন প্রবলেম, মানে মেইন একটু ফোকাস দিয়ে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল এই যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ভেক্টরের মান নির্ণয়। ওই যে আই জে নিয়ে আমরা কাজ করেছিলাম, আই জে কে নিয়ে কাজ করেছিলাম সেটা। তো আজকে আমরা যে টপিক দিয়ে আলোচনা শুরু করব সেই টপিক অলরেডি আলোচনা শুরু হয়ে গিয়েছে গত ক্লাস থেকেই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর। এই যে স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর তোমরা পড়েছো, বা গত ক্লাসে এটার সাথে ইন্ট্রোডিউসড হয়েছে স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর, এটা কিন্তু তোমার ওই ভেক্টরের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। ভেক্টর তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর। কোনটা স্বাধীন ভেক্টর এবং কোনটা সীমাবদ্ধ ভেক্টর সেটা বোঝা আমাদের জন্য দরকার। তারপরে আমরা পড়েছিলাম একক ভেক্টর। ওকে, আর বাকি আলোচনাগুলো ছিল ভেক্টরের জেনারেল আলোচনা। তো আজকে ভেক্টরের ওই যে স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর এবং একক ভেক্টর, এই প্রথম দুইটা টাইপ আলোচনা করার পরে আজকে আমরা তৃতীয় টাইপ নিয়ে আলোচনা করবো ভেক্টরের। আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা পড়া শুরু করব এখান থেকে। আমরা পরের পাতায় চলে যাই। হ্যাঁ, তো শুরুতেই আমাদের ও না সরি, স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর হয়েছে, তারপরে একক ভেক্টর হয়েছে, তারপরে আমরা পড়েছি আয়ত একক ভেক্টর, যেটা আমরা এখানে ইনক্লুড করি নাই আসলে। আয়ত একক ভেক্টর নামে একটা ভেক্টর আমরা পড়েছিলাম, ওই যে আই জে কে দিয়ে যে আমরা প্রকাশ করেছিলাম, তিনটা অক্ষ বরাবর তিনটা আলাদা আলাদা ভেক্টর ছিল, একক ভেক্টর, সেটাকে আমরা বলেছিলাম কি আয়ত একক ভেক্টর। সেটা আমি এখানে লিখি নাই, বাট এটা হচ্ছে গত ক্লাসে আমরা পড়েছিলাম আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। ওকে, এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। তো আজকে আমরা পরের অংশ থেকে শুরু করবো আর কি। ওকে, তো এখন আমরা যে ভেক্টরটা নিয়ে আলোচনা শুরু করব সেটার নাম হচ্ছে সমান ভেক্টর। এগুলো খুব ফাস্ট চলে যাবে, এগুলো যে খুব বেশি আলোচনা করতে হবে ব্যাপারটা এরকম না, এগুলো খুব ইজি ইজি টপিকস। সো বেশি একটা সময় নিব না। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, সমান ভেক্টর বলতে আসলে কোন ধরনের ভেক্টর বোঝায় একটু বলো তোমরা আমাকে। সমান ভেক্টর বলতে আমরা কোন ধরনের ভেক্টরকে বুঝি? কমেন্টেও বলতে পারো, জুমে যারা আছে তারা চ্যাট বক্সেও বলতে পারো, মুখেও বলতে পারো, তোমাদের যার যেভাবে সুবিধা। সমান ভেক্টর বলতে কোন ধরনের ভেক্টর বোঝায়? সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, এই যে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর।
সো দুইটা একই জাতীয় ভেক্টর হতে হবে, কিন্তু যখনই দুইটা ভেক্টরের মধ্যে আমরা কম্পারিজন করব, দে মাস্ট বি অফ সেম কাইন্ড। তুমি যদি একটা ব্যাগের ভেক্টরের সাথে একটা বলের ভেক্টর কম্পেয়ার করো, সেটা কিন্তু হবে না। একটা ব্যাগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং একটা বলের পরিমাণ হচ্ছে ওই বলটা হচ্ছে মনে করে 5 নিউটন। মান কিন্তু দুইটারই সমান, বাট তুমি কিন্তু এখানে দেখে কম্পেয়ার করতে পারো না, এটা বলতে পারো না যে তারা সমান ভেক্টর। সমান ভেক্টর অথবা অসমান ভেক্টর অথবা যে কোনো ক্যাটাগরিতে আমরা তখনই ফেলবো দুইটা বা তিনটা ভেক্টরকে যখন তারা একই জাতের হবে। একই জাত মানে একই টাইপের হবে। যেমন ধরো, এই যে 5 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু ব্যাগের ভেক্টর। আর এই যে 5 নিউটন, এই যে 5 নিউটন, এটা কি গেল কোথায়? এই যে 5 নিউটন, এটা হচ্ছে আমাদের বলের ভেক্টর। সো একই জাতীয় হতে হবে ভেক্টরের কম্পারিজনে যাওয়ার জন্য। দুইটা ভেক্টরকে যখন আমরা কম্পেয়ার করব, তখন ভেক্টর দুটো একই জাতীয় হতে হবে। এই যে একজন আনসার দিয়েছে অলরেডি, সমজাতীয় একই ভেক্টরের মান সমান হলে সেটাকে আমরা সমান ভেক্টর বলে থাকবো। আচ্ছা, তো ধরো একটা ভেক্টর হচ্ছে, এই যে মনে করো একটা ভেক্টর অবশ্যই একই জাতীয়, এই হচ্ছে মনে করো আরেকটা ভেক্টর। দেখো, তাদের মান সমান এবং তাদের দিকও সমান, দিকও সেম, একই দিকে। মান কিভাবে বুঝলাম? মান হচ্ছে মান হচ্ছে এই যে স্ট্রেইট লাইন, সেই স্ট্রেইট লাইনের দৈর্ঘ্যটাই হচ্ছে ভেক্টরের মান। স্ট্রেইট লাইনের দৈর্ঘ্য দুইটারই সমান। এবং খেয়াল করে দেখো, দুইটা ভেক্টরই একই দিকে পয়েন্ট করছে। দুইটা ভেক্টর যেহেতু একই দিকে পয়েন্ট করছে এবং দুইটা ভেক্টরের সরল রেখার দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে তারা সমান ভেক্টর হবে। ওকে, এই হচ্ছে কথা। সমান ভেক্টর নিয়ে তেমন কোনো ঝামেলা নাই। ওকে, যদি এটা পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, আমাদের চোখের সামনেই দেখা যাচ্ছে দুইটা ভেক্টরের ডিরেকশন সেম, দুইটা ভেক্টরের মান সেম, তার আমরা বলতেই পারি পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। এটা আমরা বলতে পারবো। এই গেল সমান ভেক্টরের কনসেপ্ট। এরপরে আসবো আমরা সমরৈখিক। সমরৈখিক বা ইংলিশে এটাকে বলবো আমরা কোলিনিয়ার। কোলিনিয়ার ভেক্টর আমরা কখন বলি? কোলিনিয়ার ভেক্টর অথবা সমরৈখিক ভেক্টর। দুইটা ভেক্টর যখন একই রেখা বরাবর ক্রিয়াশীল থাকবে, তখন সেই ভেক্টর দ্বয়কে আমরা কোলিনিয়ার ভেক্টর বা সমরৈখিক ভেক্টর বলে থাকবো। ঠিক আছে? মানে এখানে একই দিক বরাবর কাজ করাটা মাস্ট। একই দিক বরাবর মানে একই লাইন বরাবর কাজ করবে। একটা ভেক্টর এরকম আর একটা ভেক্টর এরকমই থাকা লাগবে। ওটা সমান কি অসমান সেটা ব্যাপার না, ওটা আরো বড় হতে পারে, ওটা আরো ছোট হতে পারে, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে দুইটা ভেক্টর একই লাইন বরাবর কাজ করতে হবে। এই যে এই একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর। এখন যদি 3 নম্বর আরেকটা ভেক্টর নিয়ে আসি একই লাইন বরাবর, তাহলে এই তিনটা হচ্ছে সমরৈখিক ভেক্টর। এই যে কোলিনিয়ার মানে হচ্ছে সমরৈখিক। তো সমান ভেক্টর গেল এবং সমরৈখিক ভেক্টর গেল। মাথায় রাখবা, সমরৈখিক ভেক্টর মানে কিন্তু সমান ভেক্টর না। ওকে, সমান ভেক্টর মানে কিন্তু সমরৈখিক হতে পারে। কিভাবে দেখো, ধরো আমি বললাম একটা ভেক্টর পি, এটার রেখার দৈর্ঘ্য যা, আরেকটা ভেক্টর কিউ, সেটার রেখার দৈর্ঘ্য তা, এবং দুইটা কিন্তু একই ডিরেকশনে আছে। দেখো, দুইটা কিন্তু একই দিকে পয়েন্ট করছে। সো এই দুইটা হচ্ছে সমান ভেক্টর এবং কোলিনিয়ার বা সমরৈখিক ভেক্টর। বাট এই দুইটা কিন্তু সমান হলেও সমরৈখিক না। আবার এখানে এরা সমরৈখিক হলেও সমান কিন্তু না। একটা দেখো একটু বড়, একটা দেখো একটু ছোট। সো এইরকম কনফিউজিং প্রশ্ন এমসিকিউতে চলে আসতে পারে। একটা চিত্র এঁকে দিয়ে বলতে পারে নিচের কোনটি সত্য। এই যে বহুপদী নির্বাচনী থাকে না কিছু, যে একসাথে একটা বা দুইটা, ক এবং খ সত্য, 1 এবং 2 সত্য, অথবা 1 2 3 তিনটাই সত্য। এইরকম কেসে এই প্রশ্নটা আসতে পারে। ধরো আমি তোমাকে একটা প্রশ্ন এইটা দিয়েই বললাম যে নিচের কোনটি সঠিক এই দুইটা ভেক্টরের জন্য, তুমি বলবা এরা সমান ভেক্টর, কারেক্ট। তুমি যদি এখন এরা সমরৈখিক ভেক্টর সেটাও দাগিয়ে দাও, তাহলে কিন্তু কারেক্ট না। আর এরকম যদি চিত্র থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা সমান ভেক্টর এবং এট দ্য সেম টাইম এরা সমরৈখিক ভেক্টর। এরা সমরৈখিক এবং সমান ভেক্টর। সো এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে। সমান মানেই সমরৈখিক নয়, সমরৈখিক মানেই সমান নয়। ক্লিয়ার আশা করি। বাট একই সাথে দুইটা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, সমান ভেক্টর এবং সমরৈখিক ভেক্টরের কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আরেকটা ভেক্টর আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। মানে পড়ার সময় তোমরা ধুমধাম পড়ে যাও, বাট যখন প্র্যাকটিক্যালি এই এই জিনিসটা আসে, তখন আসলে অনেকের পেস্ট লেগে যায়। সেটার নাম হচ্ছে বিপরীত ভেক্টর, বা এটাকে ঋণ ভেক্টর বলা হয়ে থাকে, নেগেটিভ ভেক্টর। এই যে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। বিপরীত ভেক্টর অথবা এটাকে ঋণাত্মক ভেক্টর বলা হয়ে থাকে। সো আমরা কোন ভেক্টরটাকে ঋণাত্মক বলতে বলতে পারবো?
ঋণাত্মক ভেক্টর একটা ভেক্টরকে বলার জন্য আরেকটা ভেক্টর দরকার পড়ে, মানে কোনো একটা কিছুর বিপরীত দিকে তাকে যেতে হবে। এই যে একজন আনসার দিয়েছে মান সমান হবে কিন্তু বিপরীতে ক্রিয়া করবে। হ্যাঁ সেটাই, যে এই যে বিপরীতে বললাম, কার বিপরীত? কোনো একটা বিপরীত, মানে একটা ভেক্টরকে বিপরীত হতে হলে আরেকটা ভেক্টর এক্সিস্ট করতে হয় যার বিপরীতে সে যাবে। ঠিক আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট না আর কি। তুমি যদি একটা ভেক্টরকে বলো এই ভেক্টরটা একটা নেগেটিভ ভেক্টর, ধরো আমি বললাম এটা হচ্ছে নেগেটিভ ভেক্টর, সো ডেফিনেটলি এটা অন্য একটা ভেক্টর যেটা ঠিক তার উল্টা দিকে ছিল এবং মান তার সমান ছিল তার বিপরীত দিকে আছে। ওকে, ধরো এই যে একটা ভেক্টর বললাম, আমি যদি এই নতুন যেটা আঁকলাম এখন লাল রং দিয়ে যেটা আঁকলাম সেটা বিপরীত ভেক্টর হবে তখন যখন ঠিক সমান এবং বিপরীতমুখী আরেকটা থাকবে। যদি আমি কালোটাকে বলি এ ভেক্টর, আমার লালটাকে বলতে হবে নেগেটিভ এ ভেক্টর, অথবা ভাইস ভার্সা, আমি যদি লালটাকে বলি এ ভেক্টর, কালোটাকে বলতে হবে মাইনাস এ ভেক্টর। অর্থাৎ তুমি যাকে সাপেক্ষ ধরবা, যার সাপেক্ষে চিন্তা করবা তার হিসাবে বলতে হবে। এ মানে নিচেরটাকে মেইন ভেক্টর বললে উপরেরটাই হবে তার বিপরীত ভেক্টর, আর উপরেরটা বিপরীত মেইন ভেক্টর হলে নিচেরটা হবে তার বিপরীত ভেক্টর। সো বিপরীত ভেক্টর সিম্পল জিনিস, মান সমান থাকবে, জাস্ট দিক বিপরীত হবে। ওকে, এইগুলো একটা হিসাব। এরপর আরেকটা আসবে, এগুলো এমসিকিউ তে আসে, শূন্য ভেক্টর নামে একটা কনসেপ্ট আছে। শূন্য ভেক্টর কাকে বলে? শূন্য ভেক্টর বা মাঝে মধ্যে বাংলাতেই নাল ভেক্টর বলে দেয়। নাল ভেক্টর কাকে বলে? প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করবে নাল ভেক্টর কি। এটা সময় নষ্ট করার দরকার নেই। নাল ভেক্টর হচ্ছে সেই ভেক্টরটা যে ভেক্টরের মান শূন্য, একটা ভেক্টর যার মান শূন্য। তাহলে মান যদি 0 হয় সেক্ষেত্রে ওই ভেক্টরটাকে আমরা বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। ওকে, হ্যাঁ, মান শূন্য হলে এটাকে আমরা শূন্য ভেক্টর বলে থাকবো। তারপরে আরেকটা ভেক্টর আছে টাইপ, সেটার নাম হচ্ছে সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। সমতলীয়, দুইটা বা তিনটা ভেক্টর কখন সমতলীয় হয়? মাথায় রাখবা সবসময়, দুইটা ভেক্টর সমতলীয় কিনা সেই চেক আমাদের করার দরকার পড়ে না। এটাকে তুমি সরল রেখার মতো করে চিন্তা করতে পারো। তুমি দুইটা সরল রেখা একই তলে আছে কিনা সেই প্রশ্নটা আসলে অবান্তর। দুইটা সরল রেখা মিলিয়ে তুমি সব সময় একটা সমতল বানাতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসটা সামনাসামনি থাকলে তোমাকে বোঝানো ইজিয়ার হবে যে আমি যদি দুইটা সরল রেখাকে বলি তারা সমতলীয়, এই কথাটা আসলে কোনো কিছু মিন করে না, কজ প্রত্যেক দুটি সরল রেখা একটা সমতল গঠন করে। সো সমতলীয় আছে কিনা সেটা চেক করার জন্য আমার মিনিমাম তিনটা ভেক্টর লাগবে। তিনটা ভেক্টর সমতলীয় কিনা সেটা চেক করতে হয়। ঠিক আছে, তিনটা তিনটা ভেক্টর সমতলীয় কিনা সেটা চেক করতে হবে। যেমন ধরো কথার কথা, আমি বললাম তোমারে বিন্দু দিয়ে বলি, ম্যাথের বিন্দু থেকে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি ধরো তোমারে বললাম দুইটা বিন্দু, আমি যদি তোমার প্রশ্ন করি যে দুইটা বিন্দু সমরৈখিক কিনা, এটা আসলে কোনো প্রশ্ন হতে পারে না, কারণ দুইটা বিন্দুকে তো আমি যুক্ত করে একটা সরলরেখা বানাতেই পারি। তো এখানে ওই প্রশ্ন আসা উচিত না যে এই দুইটা বিন্দু সমরৈখিক কিনা। প্রশ্ন আসবে তখন যখন তিনটা বিন্দু আসবে। আমি এখন বলতে পারি তোমারে, বলো তো এ বি সি এই তিনটা বিন্দু সমরেখক কিনা। আমি পি একসাথে লিখে ফেলছি কেন? হ্যাঁ, এখন ওই প্রশ্ন আমি করতে পারি যে এই তিনটা বিন্দু সমরৈখিক কিনা। তুমি দেখতেই পাচ্ছ আমি তিনটা বিন্দুকে আসলে একই সরল রেখা টেনে যুক্ত করতে পারছি না। কেন? কারণ তোমার সামনে এই যে এ আর সি যোগ করতে গেলে বি আসছে না, এ আর বি যোগ করতে গেলে সি আসছে না, এ আর বি আর সি যুক্ত করতে গেলে এ আসছে না। তাহলে এখন কিন্তু আমরা বলতে পারবো যে এরা সমরৈখিক না। সমরৈখিক যদি হয় তাহলে কিরকম থাকবে? এরকম, এই যে এ এখানে, বি এখানে, সি এখানে, একই সরল রেখা টেনে তিনটাকে যুক্ত করা যাবে। ও সরি, তিনটাকে যুক্ত করা যাবে। সো সিমিলারলি ভেক্টরের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। দুইটা ভেক্টর সমতলীয় কিনা সেটা আসলে কোনো কিছু মিন করে না। দুইটা ভেক্টর সমরৈখিক সমতলীয় থাকবেই। দুইটা সরল রেখা দিয়ে চিন্তা করো, ভেক্টরকে এখন সরল রেখা ধরে চিন্তা করো, যে এই হচ্ছে একটা সরল রেখা, এই হচ্ছে একটা সরল রেখা। তুমি একটু মনে মনে চিন্তা করো, তুমি তো দুইটা ভেক্টরকে একটা তলে চিন্তা করতেই পারো। প্রশ্ন হচ্ছে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে কিনা, সেটা সেই চেকিংটা আমরা করব। তো সেই চেকিংটা আমরা এখন করব না, মানে পরবর্তীতে করবো আর কি। জাস্ট আমি তোমাদেরকে এখন তো জাস্ট ডেফিনেশন পড়াচ্ছি বিভিন্ন জাতের ভেক্টরের মধ্যে। তো তিনটা ভেক্টর সমতুল্য কিনা সেটা আমরা চেক করব। সো এখন বলে রাখি কখন তিনটা ভেক্টর সমতুল্য হয়। যখন যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে অপর ভেক্টরের ডট প্রোডাক্ট, এটার আনসার যখন 0 হবে তখন হচ্ছে এদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলবো। তিনটাকে, এই তিনটা আমরা সমতলীয় ভেক্টর বলতে পারবো। ওকে, সো সেই চেকিংটা আমরা পরে করব যখন আমরা ডট গুণন এবং ক্রস গুণন শিখে যাব, তখন তখন এই কনসেপ্টগুলো ইউজ করে আমরা এই কাজগুলো করব। ওকে, তো সমতলীয় ভেক্টরের কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। সমতলীয় ভেক্টরের ইংলিশ হচ্ছে কোপ্লেনার। এই যে কোপ্লেনার, ইংলিশ দরকার পড়বে কারণ তুমি যদি ইংলিশে সার্চ টার্চ করো, গুগলে যদি কিছু দেখতে চাও সেক্ষেত্রে তোমার ইংলিশটা লাগবে।
সো এই হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর। ওকে, সমতুল্য ভেক্টর পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এরপরে আসবে, এটাও ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। একটা বিন্দুর অবস্থান আমরা ভেক্টরের মাধ্যমে যখন নির্ণয় করে থাকি সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যখনই কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা ভেক্টরের মাধ্যমে ডিফাইন করি, দেন দ্যাট ইজ কল্ড পজিশন ভেক্টর। ওকে, লিখে দিই, এটা বাংলা লিখবো না, জাস্ট কথা লিখবো আর কি। অবস্থান ভেক্টর, এই যে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর জিনিসটা হচ্ছে এরকম, ধরো, আচ্ছা এখন বলো তো তোমরা আমার কলমের যে পয়েন্টার কালো রঙের ওটা নড়াচড়া কি দেখতে পাও? আজকে আমি ডিফারেন্ট সফটওয়্যার ইউজ করছি। আমার যে কলমের পয়েন্টার ছোট রঙের কালো রঙের একটা আছে, ওটা কি দেখতে পাও নড়াচড়া? আমি লিখি যে সময়, বা এখন যে আমি নাড়াচ্ছি, দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে পাইলেই ভালো। তাহলে আমি যে মাঝে মধ্যে কলম নাচায় নাচায় দেখাই তোমাদেরকে, ওগুলা তো তোমরা না দেখলে আবার সমস্যা। ওকে। ও, আমি তো ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা নড়াচড়া বোঝা যায়। ওকে, ফাইন। এখন দেখো, ধরো আমি বললাম এই একটা বিন্দু, এই যে কালো রঙের একটা বিন্দু আমরা আঁকলাম। এখন এই বিন্দুর অবস্থান আমি যখন ভেক্টরের মাধ্যমে বলবো যে এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর 3 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 2 ঘর দূরত্বে আছে, এই যে তার অবস্থানটা আমি ডিফাইন করছি এই ভেক্টরের মাধ্যমে, সেই ভেক্টরটাকে আমরা প্রকাশ করছি তো এইভাবে 2i 3i+2, যে এইভাবে। এই যে আমি ও বিন্দু বা মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম, সেই ওপিটাকে বলা হবে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, অথবা সিম্পলি পি বিন্দুর অবস্থান ভেক্টর। একজন আনসার দিয়েছে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। হ্যাঁ, তুমি তো একদম সুন্দর মতো একদম বইয়ের ভাষায় আনসার দিচ্ছ, গুড। ঠিক আছে, সঠিক। এরপরে আরেকটা আসবে, এগুলো যে পরীক্ষায় অবস্থান ভেক্টর তো অবশ্যই আমাদের লাগবে, বাট এমসিকিউ তে মাঝে মধ্যে এইসব প্রশ্ন নিয়ে ঝামেলা করে। যেমন ধরো এর পরের ভেক্টরটা হচ্ছে সঠিক ভেক্টর। এখন এটা খুবই হাস্যকর আমার কাছে মনে হয় বারবার এইসব জিনিস পড়ার সময়, যে এই সঠিক ভেক্টর আবার এটা কেমন কথা, সঠিক ভেক্টর বলতে আবার কি বোঝায়? বলো তো সঠিক ভেক্টর কাকে বলে? এগুলো এমসিকিউর জিনিস। সঠিক ভেক্টর, বা এটাকে ইংলিশে বলবো আমরা প্রপার ভেক্টর, এটা হচ্ছে প্রপার ভেক্টর। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, সঠিক ভেক্টর বলতে কি বোঝায়? হ্যাঁ, আনসার চলে আসছে অলরেডি একটা, যার মান শূন্য নয়। হ্যাঁ, গুড। যার মান শূন্য না, অর্থাৎ যেটা যে ভেক্টর নাল ভেক্টর না, সেটাই সঠিক ভেক্টর। মানে একটা ভেক্টরের যদি মান না থাকে, মান 0 থাকে, সেটা তো আসলে কিছু মিন করে না। তো যার মান শূন্য নয়, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য নয়, যার বলতে ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয়, তুমি আরেকভাবে বলতে পারো যে ভেক্টর নাল ভেক্টর নয়, সেটাই হচ্ছে সঠিক ভেক্টর। ওকে, এরপর আরেকটা আসবে সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক, এটার নামের মধ্যেই আসলে বলা আছে সমপ্রারম্ভিক ভেক্টর মানে যে দুইটা ভেক্টরের পাদবিন্দু সেম। অর্থাৎ আমি যদি বলি যে দুইটা ভেক্টরের শুরু হচ্ছে তোমার ও বিন্দু থেকে, একটা ভেক্টর এটা আর একটা ভেক্টর এটা, দেখতেই পাচ্ছ দুইটা ভেক্টরের মূল বিন্দু মানে ইনিশিয়াল পয়েন্ট কিন্তু সেম। তো এই যে দুইটা ভেক্টরের ইনিশিয়াল বা প্রারম্ভিক বিন্দু সেম, এই জন্য তাদেরকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক বা আহ কি বলে এটাকে, হ্যাঁ, কো ইনিশিয়াল ভেক্টর। এটাকে বলা হবে কো ইনিশিয়াল ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টর। ওকে, এরপরে আরেকটা যেটা দিয়ে এমসিকিউ তে প্রশ্ন আসে, তুমি যদি একটু বই খুলে দেখো, প্রত্যেক বছর বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসে, প্রায়ই আসে। সেটার নাম হচ্ছে বিপ্রতীপ ভেক্টর কোনটি। ইভেন এবার মনে হয় ওই যে তোমাদের 21 ব্যাচের যারা ছিল আর কি, তাদের অ্যাসাইনমেন্টে, ভেক্টরের অ্যাসাইনমেন্টে এই প্রশ্নটা ছিল খুব সম্ভবত, যে বিপরীত না, সরি, বিপ্রতীপ, বিপ্রতীপ ভেক্টর বা রিসিপ্রোকাল ভেক্টর, এটা একটা টাইপের মধ্যে পড়ে, রিসিপ্রোকাল ভেক্টর। রিসিপ্রোকাল ভেক্টর বলতে কি বোঝায় বলো তো? রিসিপ্রোকাল বা বিপ্রতীপ ভেক্টর বলতে কি বোঝায়?
এটা হচ্ছে তোমাদের সৃজনশীলে বা ক্রিয়েটিভ কোয়েশ্চেনে কয়ের প্রশ্ন থাকবে যে রেসিপ্রোকাল ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে কি বোঝায়। 1 মার্কের প্রশ্ন এটা, পূর্ণমান 1। বলো। হ্যাঁ, আনসার অলরেডি চলে আসছে। একটির মান অপরটির বিপরীত হলে, এটা এক্স্যাক্টলি হয় নাই, আরেকটু বাকি আছে। হ্যাঁ, একটার মান অপরটার বিপরীত, এই পর্যন্ত ঠিক আছে, বাট এর সাথে কিছু একটা যোগ হবে। আর একটির মান অপরটির বিপরীত বলতে আসলে তুমি কি বোঝাচ্ছ সেটা একটু লিখে দাও। বিপরীত বলতে আসলে তুমি বোঝাবা যে একটির মান অপরটির বিপ্রতীপ, ঠিক আছে? একটির মান অপরটির বিপরীত, এই যে তুমি লিখেছো বিপরীত, বাট টেকনিক্যালি এটা হবে বিপরীত। একটির মান স্পেসিফিক ভাবেই বোঝাতে হবে আর কি, মান যে বিপরীত। একটির মান অপরটির, হ্যাঁ এই যে উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে একটা যদি 3i হয় আর একটা হবে 1/3i। ওকে, বিপরীত। ধরো একটা ভেক্টরের মান 5, তাহলে আরেকটা ভেক্টরের মান হওয়া লাগবে 1/5। এবং যে আনসার দিয়েছে তার আনসারের মধ্যে কিন্তু দেখো আই লেখা আছে, আই দ্বারা সে টেকনিক্যালি বোঝাচ্ছে যে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর। সে বলেছে, তার আনসারটাই দিচ্ছি আমি, তার দেয়া এক্সাম্পল থেকে আমি তোমাদেরকে বুঝাই ব্যাপারটা। ধরো সে বলছে, হ্যাঁ এই যে সঠিক আনসার আসছে একটা, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত সংখ্যা না। বিপরীত সংখ্যা বলবা না, তোমরা বলবা বিপরীত সংখ্যা, তাইলে ব্যাপারটা ভালো শোনায়। কারণ এখানে কিন্তু অপোজিট ভেক্টর বলে নাই, এখানে বলছে রেসিপ্রোকাল ভেক্টর। সো আসি তার এক্সাম্পলে। সে বলছে একটা ভেক্টর যদি 3i হয় আর একটা ভেক্টর হবে 1/3i। তো তুমি দেখতে পাচ্ছ তোমার ভেক্টর দুইটাই কিন্তু এক্স অক্ষ বরাবর, দুইটা ভেক্টর এক্স অক্ষ বরাবর, দ্যাট মিন্স দে আর প্যারালাল টু ইচ আদার। ঠিক আছে, দুইটা ভেক্টর একটা যদি এক্স অক্ষ বরাবর এবং একটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে কিন্তু হবে না। আমি যদি বলি একটা হচ্ছে 3i, একটা হচ্ছে 1/3j, সেই ক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে রেসিপ্রোকাল বা বিপরীত বলতে পারি না, ইভেন দো দেয়ার ভ্যালুস আর রেসিপ্রোকাল। একটা 3, একটা 1/3 alone cannot say this is reciprocal vector. ওকে, রেসিপ্রোকাল ভেক্টর হওয়ার বা বিপরীত ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে, একটা ভেক্টর অপর ভেক্টরের একই ডিরেকশনে থাকা লাগবে। একটা যদি এক্স অক্ষ বরাবর থাকে, অন্যটাও এক্স অক্ষ বরাবর থাকা লাগবে। একটার মান যদি হয় 3 আর একটার মান হওয়া লাগবে 1/3 বা 1/3। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো বিপরীত ভেক্টরে কিন্তু একসাথে অনেক কথা চলে আসে। দুইটা সমজাতীয় ভেক্টর তো মাস্ট, কারণ আমি ভেক্টরের ক্লাসিফিকেশন পড়ানোর শুরুতেই বলছি, তুমি কখনোই দুইটা ভেক্টর নিয়ে কিছু করতে পারবে না, দুইটা ভেক্টর নিয়ে কিছুই করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা একই জাতীয় হয়। দুইটাই বল ভেক্টর হওয়া লাগবে, না হয় দুইটাই গতির ভেক্টর হওয়া লাগবে, না হয় দুইটাই সরণের ভেক্টর হওয়া লাগবে, না হয় দুইটাই ত্বরণের ভেক্টর হওয়া লাগবে। যেভাবেই হোক দুইটা একই জাতীয় হতে হবে, তারপরে তুমি কম্পারিজনে আসবা। ওকে, সো এমডি ওয়ারিদের যে আনসার সেটা হচ্ছে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত সংখ্যা লিখে দিবা, বিপরীতের জায়গায় বিপরীত লিখে দিবা। ওকে, তাইলেই হবে। তো তোমরা আনসার দিচ্ছ, রেসপন্স করছো, দ্যাট ইজ গুড। ওকে ফাইন, যারা লাইভ দেখছো লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দাও, আমি আনন্দিত হব তোমরা লাইভ শেয়ার করলে। ওকে গ্রেট। সো ভেক্টরের ক্লাসিফিকেশন আমাদের পড়া শেষ। এগুলা হচ্ছে এমসিকিউর জন্য আসে, এগুলা কো মার্কের প্রশ্ন আসতে পারে। কো মার্কের প্রশ্ন, এই যে কো মার্ক না সরি 1 মার্কের যে প্রশ্ন থাকে এমসিকিউ অথবা 1 মার্কের প্রশ্ন এগুলো এসে থাকে। যে কোনো একটা টাইপ বলে দিতে পারে যে সমান ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, বিপ্রতীপ ভেক্টর কি, সমতুল্য ভেক্টর কি, এগুলা। তো এগুলা শেষ। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটার নাম হচ্ছে ভেক্টর রাশির যোগ অথবা এডিশন অফ ভেক্টরস। আমরা ভেক্টর যোগ করব। সো এখানে বিভিন্ন ধরনের রুল আছে, রুলগুলো একটু বলে দিই মুখে। সেগুলো হচ্ছে সাধারণ সূত্র ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যুগের বহুভুজ সূত্র, ভেক্টর যুগের সামান্তরিক সূত্র এবং ভেক্টর যুগের উপাংশ সূত্র। সো মোস্টলি তুমি যে দুইটা সূত্র ইউজ করবা সেটা হচ্ছে লাস্টের দুইটা, একটা হচ্ছে সামান্তরিক সূত্র, ওইটা তুমি মেজরিটি টাইম ইউজ করবা যদি ভেক্টর দুইটা থাকে, আর একটা হচ্ছে উপাংশ সূত্র, সেটা তুমি অলমোস্ট সব জায়গায় ইউজ করবা পরবর্তীতে। তো মেইনলি তুমি সামান্তরিক সূত্র আর উপাংশ সূত্র নিয়েই কাজ করবা, বাট সবগুলো তো তোমার জানা দরকার কি কি আছে তোমার এই যে লিস্টে। সো ভেক্টর রাশির যোগ আমি ইংলিশে লিখে দিই, এডিশন অফ ভেক্টরস, এডিশন অফ ভেক্টরস। সো সাধারণ সূত্র আছে একটা, ত্রিভুজ সূত্র আছে একটা, আমি ল অফ ট্রায়াঙ্গেল এটা দিয়ে শুরু করি, তাহলে বাকিগুলা বোঝানো ইজিয়ার হবে। ত্রিভুজ সূত্র বুঝে গেলে বাকিগুলা বোঝা খুব একটা বেশি কঠিন না।
সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানো আরো ইজি হবে। ধরো আমি বললাম একটা মানুষ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, হেঁটে হেঁটে সে বি পয়েন্টে আসলো, তারপর বি পয়েন্ট থেকে এ থেকে বি যে আসলো সে এইভাবে আসলো, এই যে এখানে। তারপর মনে করো সে আর একটা ডিরেকশনে চলে গেল, এই যে সি পয়েন্টে এখানে আসলো সে। এখন তুমি 9-10 কনসেপ্ট থেকেই সরণ নামে একটা জিনিস পড়ছিলা। সরণ বলতে কি বোঝায়? সরণ বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? সরণ বলতে কি বোঝায়? সরণ বলতে বোঝায় আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে দূরত্ব সেটাকে আমরা সরণ বলে থাকি। অর্থাৎ একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা সরণ বলে থাকি। সো এই ইমেজ থেকে আমরা কি বলতে পারি যে এসি হচ্ছে আমার সরণ, যেহেতু এ বিন্দু থেকে আমি স্টার্ট করেছি এবং বি বিন্দুতে আমি এন্ড করেছি। মাঝখানে কোন বিন্দু আসছে সেটা আমার দেখার বিষয় না। আমি এ থেকে বি হয়ে তারপর সি তে পৌঁছালাম। আমি যদি এ থেকে বি থেকে সি হয়ে তারপর ডি তে পৌঁছাতাম, সেক্ষেত্রে আমার সরণ হতো এডি। সো আমার কনসার্ন হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট। তো সরণ হচ্ছে যেহেতু আদি এবং শেষ, তাহলে আমরা বলতে পারি এখানে আমার সরণ হচ্ছে এসি। তুমি যদি ভেক্টরের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, এটাও তো আমাদের আশা করি মনে আছে, সরণ একটা ভেক্টর রাশি। তো ওই হিসাব থেকে এখানে বলা যায় যে এসি ভেক্টর, আমার যে লব্ধি ভেক্টর এসি, লব্ধি তো এটা, আমার ইনিশিয়াল ছিল এটা, ফাইনাল হচ্ছে এটা। সো এটাই আমার লব্ধি বা এটাই আমার প্রাপ্ত জিনিসটা, ঠিক আছে? সো এসি সমান কি বলা যায়? এসি সমান বলা যায় এবি প্লাস বিসি। ওকে, তো এখানে এই যে সরণের যে কনসেপ্টটা আমরা বুঝলাম বা সরণের যে এক্সাম্পল দেখলাম ফিগারের মাধ্যমে, এখান থেকে কিন্তু তুমি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল লটা পেয়ে যাচ্ছ। তুমি একটু খেয়াল করো, এই যে ত্রিভুজটা আমাদের গঠিত হলো, হ্যাঁ একজন আনসার দিয়েছে অলরেডি যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে প্রথম ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে যে সরল রেখা পাওয়া যায় এটা ত্রিভুজ সূত্র। আচ্ছা, এটা একটু কনফিউজিং হয়ে গেছে মনে হয় আমার কাছে আনসারটা। যাই হোক, আমি পরে দেখছি এটা। সো ওই হিসাবে আমরা পরে যাচ্ছি। আপাতত আমরা জাস্ট হাঁটার হিসাব থেকে চিন্তা করি। একটা মানুষ, এই যে মানুষটা, হাই হাই, হ্যাঁ, একটা মানুষ মনে করো সে এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, তারপর বি থেকে সি তে গেল। ওই হিসাবে চিন্তা করো, একটা মানুষ হেঁটে এসে যাচ্ছে। ওকে, এ থেকে বি তে আসলো, বি থেকে সি তে আসলো, তাহলে তো সরণটা কি এসি। ওকে, সরণের হিসাব তো এটাই যে আদি থেকে শেষ। ওই হিসাব থেকে আমরা এখানে লিখলাম যে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। এখন এটাকে যদি তুমি ফর্মালে মানে ডেফিনিশনে নিয়ে যেতে চাও, সেই ক্ষেত্রে কাহিনী হবে এরকম যে যদি আহ, একটা ত্রিভুজের একটা ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। দেখো, এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ এবিসি, মনে করে একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এ এবং বি, এবি বাহুটা এবং বিসি বাহুটা কিন্তু দুইটা ভেক্টরকে প্রকাশ করছে মানে এবং দিকে একই ক্রমে। একই ক্রম বলতে কি বোঝায়? আমি এইভাবে যাচ্ছি, এইভাবে গেলাম, তারপরে এইভাবে গেলাম, তারপরে এইভাবে গেলাম, তারপরে এইভাবে গেলাম। আমি এক্সপেক্ট করব পরেরটা হয়তো এইভাবেই যাবে, এইভাবে যাবে। এখন হঠাৎ করে যদি একটা ভেক্টর এরকম চলে আসে উল্টা দিক থেকে, সেটা কিন্তু আমার ক্রমটা লঙ্ঘন করলো। সো একই ক্রমে মানে হচ্ছে আমি একই অর্ডারে যাচ্ছি, এই যে দেখো এইভাবে গেলাম। সো দুইটা ভেক্টর মানে এবং দিকে প্রকাশ করলাম আমরা ত্রিভুজের দুটি বাহুর মাধ্যমে। এবং খেয়াল করো, তৃতীয় বাহুটা কিন্তু বিপরীত ক্রমে। যদি দেখতাম আমার তৃতীয় বাহুটা এই দিক থেকে আসতেছে, সেক্ষেত্রে বলতাম এটা হয় নাই। এখানে দেখো, তোমার এক্সাম্পল থেকেই সেই প্রমাণটা চলে আসছে যে লব্ধিটা আসলে কিভাবে আসে। দুটি ভেক্টর দ্বারা একই ক্রমে যদি ত্রিভুজের দুইটা বাহু দ্বারা প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। এই হচ্ছে ত্রিভুজ সূত্র। ওকে, এখন একজন যে আমাকে আনসার দিয়েছে সেটা হচ্ছে ভেক্টরের জেনারেল ফর্মুলা। ঠিক আছে, ওই যে লব্ধি বের করার জেনারেল ফর্মুলা, সাধারণ সূত্র। এই যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, হ্যাঁ এতটুকুই থাকি আমরা। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, সে আনসার দিয়েছে এটা। সো ওইটা নিয়ে আমি একটু আলোচনা করি। ওকে, এখানে আসি। কেউ মনে হয় অ্যানোটেট করে ফেলছো আমার এখানে, ওটা একটু ক্লিয়ার করে দিই। ওকে,
কই ছিলাম আমরা? হ্যাঁ, এখানে আছে, এখানে। হ্যাঁ, একজন বলছে হেড টেইল মেথড। হ্যাঁ, হেড টেইল মেথডে আমরা আসবো। সো ধরো এই যে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর। তো এটা হচ্ছে প্রথম ভেক্টর মনে করো। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে এটা, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে এর পরের ভেক্টরটা আমরা রেখে দিলাম, পরের ভেক্টরের পাদবিন্দু, এবং এর পরের ভেক্টরের শীর্ষবিন্দুতে এর পরের ভেক্টরের পাদবিন্দু রেখে দিলাম, অর্থাৎ একটার পিছনে একটা লাগাই লাগিয়ে আমরা চলে গেলাম আমরা। ঠিক আছে? তো এইভাবে চলতে চলতে আমরা লাস্ট ভেক্টর যখন চলে আসবো, তখন তখন একদম শুরুর যে ভেক্টরটা ছিল তার পাদবিন্দু থেকে একদম লাস্ট যে ভেক্টর তার শীর্ষবিন্দু আমি যদি যোগ করি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটার নাম হবে লব্ধি ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টরের লব্ধি বের করার জেনারেল ফর্মুলা। ওকে, সেটাই হচ্ছে ভেক্টরের লব্ধি নির্ণয়ের জেনারেল ফর্মুলা। এই যে এই হচ্ছে সেই লব্ধি ভেক্টরটা। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটাকে তুমি বহুপদ সূত্র বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো ত্রিভুজ সূত্র আশা করি আমরা বুঝতে পেরেছি। ত্রিভুজ সূত্র আমাদের ক্লিয়ার। এরপরে এটা আমি মুছে দিই, এটা এখানে লাগবে না। ত্রিভুজ সূত্র যদি তুমি পারো তাহলে তুমি বহুপদ সূত্র পারবা। বহুপদ সূত্রটা কিরকম, আমি মনে করি এরকম ভাবে এঁকে দিলাম। আচ্ছা, এইভাবে না এঁকে একটু ডিফারেন্টলি আঁকি। মনে করে একটা মানুষ, স্মরণ দিয়ে বোঝাই, স্মরণ দিয়ে বোঝানো ইজিয়ার। একটা মানুষ এভাবে যাত্রা শুরু করলো, সে এ থেকে বি তে গেল, তারপর সে বি থেকে সি তে গেল, তারপর সে সি থেকে ডি তে গেল, তারপর সে ডি থেকে ই তে আসলো। মনে করো সে আসা এইখানে এসে সে থেমে গেল, ই পর্যন্ত সে এসে থেমে গেল। তাহলে এখন এই যে সে এ পয়েন্ট থেকে স্টার্ট করেছিল এবং ফাইনালি যে সে ই পয়েন্টে এসে থেমে গেল, তাহলে সরণটা কি হবে? সরণটা হবে আদি থেকে শেষ। এই যে কাহিনী সমাপ্ত। তো এটা কত, এটা কত ভুজ? 1 2 3 4 5, এটা পঞ্চভুজ। খেয়াল করে দেখো, পঞ্চভুজের পঞ্চভুজের প্রথম চারটা বাহু কিন্তু একই ক্রমে চারটা ভেক্টরকে প্রকাশ করছে, এবং পঞ্চম বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করছে। সো এটাই হচ্ছে তোমার বহুপদ সূত্র। আমি কি লিখতে পারি এখানে? এ ই, এটাই হচ্ছে আমার লব্ধি, সমান কি বাকি চারটা বাহু এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই। ত্রিভুজের ক্ষেত্রে যা, বহুপদ সূত্রের ক্ষেত্রেও তা। তুমি যদি বহুপদ সূত্রের কনসেপ্ট বোঝো, তুমি ইজিলি ত্রিভুজ সূত্রের কনসেপ্টে বুঝে যাবে। আর ত্রিভুজ সূত্রের কনসেপ্ট যদি তুমি খুব ভালো মতো বুঝে যাও, তাহলে সামান্তরিক সূত্র তোমার জন্য বোঝা খুব একটা বেশি কঠিন না। ঠিক আছে? তো এখন আমরা যেটা আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগে পরীক্ষার সময়, মানে প্রবলেম সলভ করতে গিয়ে ভেক্টরে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। ওই সামান্তরিক সূত্র বা প্যারালিলোগ্রাম থিওরেম আমরা এখন চলে যাব। ভেক্টর যুগের সামান্তরিক সূত্র। একটা জিনিস খেয়াল করবা, সামান্তরিক সূত্রের প্রমাণ কিন্তু তোমার বইয়ে দেয়া নাই। মানে ওইভাবে যেটাকে আমরা প্রমাণ বলে থাকি, সেটা আসলে সামান্তরিক সূত্রের প্রমাণ না। সেটা অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্রে যা দাবি করা হয় সেটাকেই জাস্ট গাণিতিক রূপ দেয়া হয়। সামান্তরিক সূত্রে কি দাবি করা হয় সেটা হচ্ছে, আশা করি অনেকেই পড়ে ফেলছো, সামান্তরিক সূত্রের ডেফিনিশন হচ্ছে এরকম, বা তার স্টেটমেন্টটা হচ্ছে এরকম, যে যদি আমরা একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করতে পারি, তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুগামী যে কর্ণটা, সেই কর্ণটা দুইটা ভেক্টরের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। সো এটা হচ্ছে জাস্ট স্টেটমেন্ট। ওই স্টেটমেন্টটাকে সত্য ধরে নিয়েই কিন্তু আমরা প্রমাণ করে থাকি যে লব্ধির মান হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, এবং লব্ধির ডিরেকশন হচ্ছে q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা ইজ ইকুয়াল টু tan থিটা। ওখান থেকে আমরা থিটা বের করি। বাট এই যে স্টেটমেন্টটা, এই যে দুইটা সন্নিহিত বাহু দ্বারা আমি দুইটা ভেক্টরকে প্রকাশ করলে কর্ণটা তাদের লব্ধি প্রকাশ করে ফেলবে মান এবং দিকে, সেটার সত্যতা কোথা থেকে আসবে? সেই সত্যতাটা আসবে হচ্ছে ত্রিভুজ সূত্র থেকে। একটু খেয়াল করি আমরা। ধরো আমি আবার সেম কাজই করি, মনে করে বললাম। তো ওই ওই প্রমাণে আসার আগে আমাদের আরেকটা কনসেপ্ট বোঝা দরকার, সেটা হচ্ছে ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। প্যারালাল শিফট অফ এ ভেক্টর অথবা ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। ভেক্টরের ক্ষেত্রে এই জিনিস আমরা করতে পারি, প্যারালাল শিফট। ওকে, হ্যাঁ, ওকে। তো প্যারালাল শিফটের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একটা ভেক্টর, মনে করি এই যে আমার একটা ভেক্টর, এই যে কালো রঙের আমরা ভেক্টর আঁকলাম, এই ভেক্টরটাকে এই ভেক্টরটাকে আমরা মান এবং ডিরেকশন সেম রেখে তার জায়গা চেঞ্জ করে ফেলতে পারি। অর্থাৎ এই যে ভেক্টরটা আছে আমার চোখের সামনে, এই ভেক্টরটাকে
আমরা ধরে এখানে যদি নিয়ে আসি, ইট রিমেইনস দ্য সেম ভেক্টর। কারণ ভেক্টরের ডেফিনিশন অনুযায়ী আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করি, যখন একটা ভেক্টর প্রকাশ করি তখন শুধুমাত্র তার মান এবং তার ডিরেকশন দিয়ে প্রকাশ করি। সো আমরা বলেছিলাম একটু আগে যে একটা ভেক্টর, দুইটা ভেক্টর সমান ভেক্টর কখন হবে, যখন তাদের মান এবং ডিরেকশন সেম থাকবে। সো খেয়াল করো, এই যে কালো রঙের ভেক্টরটা, এটা ডিরেকশন কিন্তু চেঞ্জ হয় নাই, এটা আগেও যেদিকে প্রকাশ করতো সে এখন সেই দিকেই দিক প্রকাশ করছে। এবং এই যে বললাম দিক প্রকাশ করছে, সেই দিকটা আসলে আমার অবশ্যই ডিফাইন করতে হবে কার সাথে সে ডিরেকশন বলছে। আমি একটা কমন এক্সিস নিব, মনে করে আমি বললাম এক্স এক্সিস। ওকে, এক্স এক্সিস, এক্স এক্সিসের সাথে এই মুহূর্তে সে যে যত কোণে আছে, এখন যদি আমি এটাকে ধরে পুরোটাই করে ফেললাম, আচ্ছা একটু সরাই দিই, মনে করি এখন এইভাবে দেখাই দিই সুবিধা হবে। ধরো এখন সিলেক্ট করি, এটা পুরোটা সিলেক্ট হয়ে যায় কেন, আমি আলাদা করে আঁকি। ধরো হ্যাঁ, এটা মনে করো এই যে হলুদ রঙের যে রেখাটা, সেটা মনে করো এক্স এক্সিস বা যে কোনো একটা ডিরেকশন। ওকে, এক্স এক্সিস ধরে নাও। এই যে ধরো এই জায়গায় থাকা অবস্থায় সে হলুদ রঙের রেখার সাথে যে কোণ উৎপন্ন করেছে, আমি যদি তাকে ধরে এখানে নিয়ে আসি, সে কিন্তু এক্স্যাক্টলি সেম কোণ উৎপন্ন করছে এখনো, কারণ আমি কিন্তু তাকে রোটেট করি নাই। আমি যদি এইভাবে তাকে রোটেট করতাম তাহলে কিন্তু বলতে পারতাম যে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু তাকে রোটেট করছি না, এখন করছি তোমাদের বোঝানোর জন্য। এই রোটেট করে ফেললে কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, বাট আমি তাকে রোটেট না করে জাস্ট তার জায়গা বদল করছি, এখানে রাখলাম বা এখানে নিয়ে আসলাম বা এখানে নিয়ে আসলাম, কোনো ক্ষেত্রেই কিন্তু হলুদ রঙের রেখার সাথে তার কোণের কোনো পরিবর্তন হচ্ছে না। সো as long as we are not changing the angle, as long as we are not changing the value, the vector remains the same. তো এইটাই আমাদের সমান্তরাল স্থানান্তর বিধি, যে একটা ভেক্টরকে মান এবং দিক সেম রেখে তুমি যেখানে ইচ্ছা নিয়ে যাও। তো এই জিনিসটা আমাদের বিশ্বাস রাখতে হবে, যে আমি যদি একটা ভেক্টরকে, ভেক্টর প্রকাশক যে সরল রেখা, সেটাকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসায় দেই, তার মান এবং তার দিক চেঞ্জ না করে, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না, ওইটা সেম ভেক্টরই থাকবে। সো এটাই হচ্ছে তোমার ভেক্টরের সমান্তরাল স্থানান্তর বিধি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, সো এই যে কালো রঙের ভেক্টরটা যে কথা, আমি এক কাজ করি তাহলে, এটা যেহেতু নিয়ে কাজ করছি, এটা কপি পেস্ট করে দিই। এই যে আরেকটা, এই ভেক্টর আসলে সেম ভেক্টর, আমি আরেকটা কপি নিয়ে আসি, এটাও সেম ভেক্টর, আরেকটা কপি নিয়ে আসি, ইট ইজ দ্য সেম ভেক্টর। তো আমি এখানে বাংলা কথা না লিখে তোমাদেরকে জাস্ট নাড়াচাড়া করে দেখাই দিলাম যে সমান্তরাল স্থানান্তর বিধি বলতে আসলে কি বোঝায়। ওকে, সো এই পাতাটা এইভাবেই থাকুক, সেটা তোমাদের বোঝার জন্য সুবিধাজনক হবে, লেখার দরকার নেই বাংলাতে। এখন সমান্তরাল স্থানান্তর বিধি তুমি যদি বুঝে যাও, তাহলে ত্রিভুজ সূত্র থেকে কিভাবে সামান্তরিক সূত্রে আসা যায় সেটাও তুমি বুঝে যাবা পরের পাতায়। এই যে পরের পাতা চলে আসছে, আমি স্লাইড শো মোড অফ করে দিছি, কারণ স্লাইড শো মোডে আমার কালারের চয়েস কম থাকে, এই মোডে আমার অনেকগুলা কালি আছে, কলম আছে, সেগুলা স্লাইড শো মোডে পাওয়া যায় না আর কি। আশা করি স্ক্রিন খুব বেশি ছোট হয়ে যায়নি, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা প্যারালিলোগ্রাম থিওরেম বা সামান্তরিক সূত্রে চলে যাব। সামান্তরিক, এগেইন আমি স্টেটমেন্ট লিখবো না, জাস্ট মুখে কথা বলে লিখে দিব। ওকে, সো মনে করো আমার দুইটা ভেক্টর, এই যে একটা ভেক্টর। সো ফার আমরা কিন্তু ভেক্টর গুলাকে একটার পিছে আরেকটা বসায় কাজ করছি, একটার মাথায় আর একটার পা, এরকম একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে একটা ভেক্টরের পাদবিন্দু। ঠিক আছে, তো ধরো এই হচ্ছে একটা ভেক্টর, ভেক্টর পি। এখন আরেকটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর কিউ। সো ত্রিভুজ সূত্র অনুযায়ী তুমি কিন্তু ইজিলি বলে দিতে পারো যে এই যদি পি ভেক্টর হয়, এই যদি কিউ ভেক্টর হয়, তাহলে লব্ধিটা কি? এই যে এটা। আর এটা তো ত্রিভুজ সূত্র লাগে না, তুমি এমনিই বলতে পারো লব্ধি যে আমার এই পরবর্তী ভেক্টরটা, আমি কালি চেঞ্জ করে দিই, এই যে লব্ধি যে লাল রঙেরটা, সেটা খুব ইজিলি বলে দিতে পারো। এখন তোমার কাজে লাগবে কি? এখন তোমার কাজে লাগবে এই যে, ও শিট, আমি বরং এটাকে সিলেক্ট করে ফেলি, না হচ্ছে না, যাক ব্যাপার না। এখন এই যে কিউ ভেক্টরটা আগের পাতায় পড়ে আসার সমান্তরাল স্থানান্তর বিধি যদি বোঝা থাকো, তাহলে তুমি ইজিলি এখন বুঝতে পারবা যে কিউ ভেক্টরের মান এবং দিক সেম রেখে আমি যদি আরেকটা জায়গায় একই জিনিস এঁকে দিই, তাহলে কিন্তু আমার কিউ ভেক্টর চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি এক কাজ করলাম, কিউ ভেক্টরটার মতো করে আমি সমান্তরাল একটা ভেক্টর নিয়ে নিলাম, মান সমান রাখলাম এবং ডিরেকশনটাও সেম রাখলাম। তাহলে তুমি এটাকে কিউ বলতে না পারার কিন্তু কোনো রিজন নাই।
আমি গ্রামার মেনে চলেছি। এখানে আমি একটু আগে বলেছিলাম মান দিক সেম থাকবে, ভেক্টর সেম বলতে হবে। আমি সেম কাজই করেছি। কিউ ভেক্টরটাকেই মনে করে আমি তুলে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, মান সেম, দিকও সেম। ওকে, তাহলে আমি এখন তোমার যেহেতু 9-10 এর সম্পাদ্য পড়া আছে, তুমি তো বুঝতেই পারছো সমান্তরাল কেসের ক্ষেত্রে কি কি সুবিধা হয়। তাহলে আমি অটোমেটিক্যালি বলতে পারি যে এই রেখাটাও আসলে পি ভেক্টরের মানের সমান হয়ে যাবে। তাহলে তোমার চোখের সামনে কিন্তু অটোমেটিক্যালি একটা কি চলে আসছে, অটোমেটিক্যালি একটা সামান্তরিক চলে আসছে। আমি লালটাকে একটু সুন্দর করে রাখি। এই যে কর্ণটা, এই কর্ণ হচ্ছে আমার সেই লব্ধি। লব্ধি তো আগে থেকেই, লব্ধি তো লাল রঙেরটা আগে থেকেই। এখন জাস্ট আমরা জিনিসটাকে সামান্তরিকে নিয়ে আসছি। এখন দেখো সামান্তরিক সূত্র যেভাবে চাচ্ছে সেভাবেই আনসারটা চলে আসছে, যে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টরকে প্রকাশ করছে। পি এবং কিউ দ্বারা আমি দুইটা ভেক্টরকে প্রকাশ করছি যারা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর আছে। তাহলে ওই সামান্তরিকের কর্ণটা লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। ঠিক আছে না? এটা আশা করি বুঝতে পারছো। এটা এই যে আর, এই আর এর মানটা কিভাবে বের করতে হয় সেই কনসেপ্টটা বইয়ে খুব ভালো মতো দেয়া আছে। এটা নিয়ে খুব বেশি ঝামেলার দরকার নেই, প্রমাণও এখন করে দেওয়ার দরকার নেই যে আর এর মান কি হবে। আর এর মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটা হচ্ছে আর এর মান। এখন আচ্ছা, আসির একটু বলো কি রিপিট করব। আমি তোমার মেসেজ দেখি নাই কখন বলছো। 9:41 মেসেজেই বলো, সমস্যা নেই। আচ্ছা, আমি তোমাকে আবার 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 এই কনসেপ্ট একটু বোঝাই যে সামান্তরিকের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা ত্রিভুজ সূত্র থেকে কিভাবে নিয়ে আসছি। ঠিক আছে, ত্রিভুজ সূত্র বলতে পারো বা তুমি নর্মাল জাস্ট ভেক্টরের যে জেনারেল ফর্মুলা আছে সেটা দিয়ে বলতে পারো। একটু বেঁকে চলে যাই। ঠিক আছে, একটু বেঁকে চলে যাই। স্ট্রোক ইরেজার, হ্যাঁ, এগুলো মুছে দিই, পুরাই আবার নতুন করে দেখাই তোমার। খেয়াল করবা, এই মনে করে একটা ভেক্টর। ওকে, জাস্ট একটা ভেক্টর, সরণই বলতে পারো, সরণ দিয়ে বোঝা তাহলে বুঝতে ইজি হবে। মনে করো আমি একটা ভেক্টরকে এ থেকে বি পর্যন্ত বললাম, একটা মানুষ এ থেকে বি তে আসলো, তারপরে মানুষটা বি থেকে সি তে গেল। খুব ইজিলি তুমি বলতে পারবা যে তার সরণ ভেক্টরটা কি বা লব্ধি ভেক্টরটা কি, তার এ থেকে সি, তাই না? এই হচ্ছে তার লব্ধি। এ থেকে বি তে আসছে, বি থেকে সি তে গিয়েছে, তাহলে সরণ কি? এসি। এইটাই হচ্ছে তার লব্ধি, তাই তো? এটাই হচ্ছে তার লব্ধি। এবং আমি এবি ভেক্টরকে এখন বইয়ের যেভাবে দেয়া আছে, এবি ভেক্টরকে আমি পি ভেক্টর বললাম, এক 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 লেটারে একটা ভেক্টরকে প্রকাশ করি আমরা, এবং বিসি ভেক্টরকে আমরা কিউ ভেক্টর বললাম। ওকে, এই পর্যন্ত আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নাই যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টর। বলো এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আশা করি নাই, তাই তো? আশা করি কারো কোনো সমস্যা নাই এখানে। ওকে, সো আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, কোনো সমস্যা নেই কারো। আর হচ্ছে লব্ধি পি এবং কিউ এর। ওকে, ফাইন। ওকে, এখন আমরা আগের পাতায় যে সমান্তরাল স্থানান্তর বিধি পড়েছি সেই কথা অনুযায়ী আমরা কি বলতে পারি, একটা ভেক্টরকে মান এবং দিক সেম রেখে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারি। ধরে নাও তুমি এটাকেই আমি এখানে নিয়ে আসছি, এটাকেই আমি এখানে নিয়ে আসছি, এটাকেই এখানে নিয়ে আসছি। তো এই চারটা ভেক্টর যে আমার সামনে, এই সবগুলো ভেক্টরই কিন্তু সেম ভেক্টর, সবগুলো ভেক্টরই একই ভেক্টর, মান সমান দিক সেম, একই ভেক্টর বলা ছাড়া উপায় নেই। ওকে, তাহলে ওই হিসাব থেকে আমরা আমাদের এখন চিত্রে আসি। এই যে আমি বললাম কিউ ভেক্টর, আমি এক কাজ করি, কিউ ভেক্টরটাকে আমি একটু আলাদাভাবে আঁকি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। ওয়েট ফর এ ওয়াইল। হ্যাঁ, কিউ ভেক্টরটা আমি একটু আলাদাভাবে নিই। দাঁড়াও একটু দাঁড়াও, এই যে, না হচ্ছে না, এটা আলাদাভাবে নেওয়ার দরকার নেই। এখান থেকে নিয়ে নিলে কি হবে, এইখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, এই মনে করো তোমার সেই কিউ ভেক্টরটা, এই মনে করো তোমার কিউ ভেক্টরটা। ওকে, এই কিউ ভেক্টরটাকে তুমি যদি কপি করে পেস্ট করে দাও, তো সেম ভেক্টরই তো থাকছে, তাই না? সেম ভেক্টর থাকছে আমাদের, এই যে কিউ ভেক্টর। ওই হিসাব থেকে বলছিলাম। তাহলে এখন তুমি বলতে পারো যে একটা সামান্তরিকের, তাহলে অটোমেটিক্যালি তো এই রেখাটা
পি এর সমান হয়ে যাবে। এই যে উপরের দিকে যে রেখাটা সেটাই নিচের যে ভেক্টর পি তার মানের সমান হয়ে যাবে। সো আমাদের কোনো অপশন নাই আসলে এটাকে পি না বলার, পি বলতেই হবে এটাকে, কজ এটার ক্ষেত্রেও মান এবং দিক সেম হয়ে গেল। তাহলে এখন তুমি পুরো জিনিসটাকে দেখো যে আমি দুইটা ভেক্টর পি এবং কিউ কে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু মানে কি, পাশাপাশি দুইটা বাহু, অর্থাৎ যে দুইটা বাহু কোণ তৈরি করে। ওকে, যে দুইটা বাহুর মধ্যবর্তী একটা কোণ আছে তারাই সন্নিহিত বাহু। তাহলে পি এবং কিউ কে আমি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর মাধ্যমে প্রকাশ করলাম, এবং লব্ধি তো তোমার সামনে আগে থেকেই আছে। পি আর কিউ এর লব্ধি কি, পি আর কিউ এর লব্ধি তো হচ্ছে আর। তো সামান্তরিক বানানোর পরেই তো তুমি দেখতে পাচ্ছ যে ওই আরটা এখন লব্ধি হয়ে গেছে কর্ণ। তো ওই হচ্ছে সামান্তরিকের সূত্র, যে যদি আমি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করতে পারি, যেটা আমরা মাত্র করলাম, তাহলে ওই সামান্তরিকের কর্ণটি মানে সন্নিহিত বাহুদের ছেদবিন্দুগামী যে কর্ণটা, সেই কর্ণটা ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো স্টেটমেন্টটা। সো ওইখান থেকে আমরা জ্যামিতিক ভাবে প্রমাণ করি, বইয়ে প্রমাণ সুন্দরভাবে দেয়া আছে কজ আলফা সাইন আলফা দিয়ে। এখানে এই প্রমাণ দিয়ে সময় নষ্ট করার দরকার আছে বলে মনে হয় না আমার, বই পড়লেই সেটা বুঝতে পারবা যে কিভাবে আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা আসে। সো আলফাটা কি? গ্রেট, আলফা হচ্ছে এই যে পি আর কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফা হচ্ছে পি আর কিউ ভেক্টর দ্বয়ের এই যে কোণ, মধ্যবর্তী কোণ যে, সেটা হচ্ছে আলফা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, এখন যেহেতু আমরা লব্ধি ভেক্টরের মান বের করেছি, যেহেতু এটা ভেক্টর, ভেক্টরের মানের পাশাপাশি তার ডিরেকশনটা বের করা আমাদের জন্য জরুরি। তাহলে ডিরেকশন কিভাবে বের করব? ডিরেকশন বলতে তো আবার সেই দিক বলতে হবে, কোন একটা নির্দিষ্ট ডিরেকশনের সাথেই তো আমি তার কোণটা বলবো, যে অমুক একটা ডিরেকশনের সাথে সে এত কোণে আছে। সো সেই ডিরেকশনের জন্য আমরা নরমালি হরাইজন্টালি যে ভেক্টরটা আছে সেটাকে রেফারেন্স হিসেবে নিই, অর্থাৎ পি ভেক্টরের সাথে আমাদের লব্ধিটা যে কোণ উৎপন্ন করেছে সেটাকে আমরা লব্ধির কোণ হিসেবে নিব, হুইচ ইজ থিটা। সো সেটাও তুমি বইয়ে সুন্দর প্রমাণ দেখতে পারবা যে tan থিটা সমান কি হয়, tan থিটা সমান হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এখন পরীক্ষায় ম্যাথ করার সুবিধার্থে তোমার এই জিনিসগুলোকে এইভাবে মনে রাখাটা ভালো, যে আমি যে ভেক্টরের সাথে লব্ধির কোণ নিব সেটাকে আমরা পি বলবো, কারণ পরীক্ষার সময় তোমার প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেওয়া থাকবে না যে এটাকে পি ধরো এটাকে কিউ ধরো, হয়তো উল্টাও বলে দেওয়া থাকতে পারে। বাট একটু খেয়াল করো, তুমি কিন্তু সূত্র মুখস্থ করে যাচ্ছ, তুমি তো বাসা থেকে সূত্রটা এটা মুখস্থ করবা যে আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তুমি তো সূত্র এটা মুখস্থ করবা যে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। তোমার কিন্তু সূত্র মুখস্থ, উপরে কিউ সাইন আলফা, নিচে পি প্লাস কিউ কজ আলফা। সো পরীক্ষার সময় তোমার অবশ্যই সূত্র যেভাবে আছে সেভাবেই ওই ভেক্টর গুলার নাম দিয়ে দেওয়া উচিত, তাহলে তোমার কষ্ট কম হবে। পরীক্ষার সময় মনে করো একটা নদী নৌকার ম্যাথ দিল, স্রোতের বেগ মনে করো তোমাকে ধরতে বলা হলো ইউ, এবং নৌকার বেগ ধরতে বলা হলো ভি। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই tan থিটা বা লব্ধির কোণ বের করার জন্য কষ্ট করে মনে করতে হবে যে তোমার কাকে কিউ ধরা উচিত, কাকে ইউ ধরা উচিত। সো হোয়াট ইফ তুমি নিজে থেকে প্রশ্নে দেওয়া ভেক্টর গুলাকে নিজে থেকে পি আর কিউ ধরে দাও, তুমি কারে পি ধরবা? লব্ধির কোণ তুমি যার সাথে নিচ্ছ তাকেই তুমি পি ধরো। লব্ধির কোণ তুমি যার সাথে নিচ্ছ, দেখো এখানে আমরা সূত্র যেটা ধরে নিয়ে প্রমাণ করেছি, ম্যাথ করার সময় ওই জিনিসগুলোই আমরা ধরে নিব, তাহলে আমাদের জন্য কাজটা ইজিয়ার হবে। ওকে, সো যার সাথে লব্ধির কোণ সে হচ্ছে পি, আর যার সাথে লব্ধির কোণ না সে তো আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে কিউ। আশা করি লব্ধির মান এবং দিক নিয়ে ঝামেলা তোমাদের থাকবে না। তো সামান্তরিক সূত্র খুবই কাজের সূত্র, as long as we have to deal with two vectors, দুটি ভেক্টর, এভাবেই লিখে দিই, আমি এক্সপ্লিসিটলি লিখে দিচ্ছি, দুটি ভেক্টরের জন্য বেস্ট। মানে যখন তোমাকে দুইটা ভেক্টর নিয়ে কাজ করতে বলবে, অনলি শুধু দুইটা ভেক্টর নিয়ে কাজ করতে বলবে, তখন সামান্তরিক সূত্রই তোমার জন্য বেস্ট। অন্য কোনো টেকনিক ইউজ করতে গেলে তোমার সময় নষ্ট হবে। বাট যখনই ভেক্টরের সংখ্যা দুইয়ের অধিক হয়ে যাবে, দেন ইট ইজ নট দ্য বেস্ট, তখন আরো ভালো উপায় আছে। তো সেটা আমরা দেখবো সামান্তরিক সূত্রের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, যেটার নাম হচ্ছে লম্বাংশ উপপাদ্য বা রিজলিউশন থিওরেম। ওকে, সামান্তরিক সূত্র আশা করি সবাই বুঝতে পারছো ভালো মতো। ওকে, বুঝছো কিনা বলো, এই পর্যন্ত যা যা পড়িয়েছি বুঝছো কিনা?
এটাকে সামান্তরিক সূত্র বা ল অফ প্যারালিলোগ্রাম বলা হয়। ওকে, গ্রেট। বুঝতে পারলেই ভালো, কোনো কিছু না বুঝলে ডাউট থাকলে এখানেই বলে দিবা প্রশ্নে। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস, সামান্তরিক সূত্র যে প্রমাণ, সেই প্রমাণ বইয়ে দুই ভাবে দেয়া আছে, কোন কোন বইয়ে একভাবেই দেয়া আছে। সেই প্রমাণটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য ধরে নিয়ে ট্রিগোনোমেট্রি ইউজ করে করা আছে। আর আরেকটা প্রমাণ হচ্ছে সেটা ভেক্টরের মাধ্যমে করা, ডট গুণন দিয়ে সেম প্রমাণ করা যায়। সো ডট গুণন যেহেতু আমরা এখনো পড়ি নাই, আমরা এখনই এটা বুঝে যাওয়ার উপায় নেই। ডট গুণন করার পরে আমরা ডট গুণনের মাধ্যমে প্রমাণটা দেখব। আর পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যে প্রমাণটা, এটা লেংথি প্রমাণ একটা। সো এই প্রমাণ আমি এখন ক্লাসে করিয়ে আসলে কোনো ফায়দা হবে বলে মনে হয় না। এটা তো তোমার পরীক্ষায় প্রমাণ আসছে না, পরীক্ষায় তোমার যা লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি। আর এমন প্রমাণ হলে অবশ্যই বুঝাইতাম যে প্রমাণটা তোমরা বুঝবা না পড়লে, যে প্রমাণ নিজে বুঝি পরেই বুঝে যাবা, সেটা আসলে এখানে আলাদা করে বোঝানোর কিছু নাই। আমি জাস্ট প্রোস এন্ড কনস বলছি, আর কি করতে হবে স্টেপস পরীক্ষায় ম্যাথ ভালো মতো সময় মতো করার জন্য সেইগুলো বলে দিলাম। ওকে, যে যখনই আমাদের কনসার্ন ভেক্টর হচ্ছে দুইটা দুইটা ভেক্টর নিয়ে আমাদের কনসার্ন, সেক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্রই চোখ বন্ধ করে ইউজ করব, সেক্ষেত্রে অন্য কোনো টেকনিক ইউজ করার দরকার নাই। আর যখন এই ভেক্টর দুইয়ের অধিক চলে যাবে, তখন আমরা পরবর্তী টেকনিক অর্থাৎ লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে সলভ করা ট্রাই করব। ওকে, আর কোনটাকে পি ধরবো কোনটাকে কিউ ধরবো সেটাও বলে দিলাম। ওকে, আমি পরের অংশে চলে যাই। তো লম্বাংশ উপপাদ্য বোঝার আগে আমাদের উপাংশ বোঝা উচিত। হোয়াট ইজ উপাংশ? এটা মোটামুটি সবাই পারো। লম্বাংশ বলতে বা উপাংশ বলতে ইন জেনারেল ছায়া বা প্রজেকশন বোঝানো হয়। উপাংশ বলতে নর্মালি প্রজেকশনই বোঝায়, অভিক্ষেপ বলি এটাকে, তাইলে বেটার হবে। উপাংশ তো সেটাকেই বলবো যেটা ভেক্টর, বাট একদম জেনারেল কথা হচ্ছে অভিক্ষেপ। ধরো, আমি টাইটেল পরে লিখছি। ধরো আমার এই হচ্ছে একটা সরল রেখা, এবি একটা সরল রেখা, সরল রেখার একটা রেখাংশ বলতে পারো, এবি একটা রেখাংশ, কারণ সরল রেখা একটা ইনফিনিট এন্টিটি, ওটার তো শুরু শেষ কিছুই নেই, আমরা রেখাংশ নিয়ে কাজ করতে হবে। মনে করো এবি একটা লাঠি, স্টিক, সিডি আর একটা লাঠি মনে করো, এইভাবে আছে। এখন তুমি কি করলা, তুমি এবি এর উপর থেকে এইভাবে দুইটা টর্চ না, আলটিমেটলি অনেকগুলা আলোক উৎস এভাবে রেখে দিলা, দুইটা রাখলেই চলে। তাহলে খেয়াল করো, এখান থেকে যদি তুমি লম্বভাবে আলো ফেলো, এবি এর মানে সিডি এর উপর যদি লম্বভাবে আলো ফেলো, তাহলে কিন্তু এবি এর ছায়া পড়বে। এবি এর যে ছায়াটা পড়বে সিডি এর উপর, এই যে ছায়াটা পড়লো, ছায়ার দৈর্ঘ্য কিন্তু এতটুকুই হবে। এই যে আমি একটু দাগিয়ে দিই বড় করে, এই এতটুকু হবে ছায়ার দৈর্ঘ্য, তাই না? এই যে আমি এ থেকে টেকনিক্যালি তো আসলে লম্বই টানলাম, আলো লম্ব ভাবে পড়ছে মানে কি, লম্ব ভাবে একটা রেখা টানা উচিত আমার, তো এটা টেনে দিই এখানে। ধরো এই যে আমি লম্ব রেখা টানলাম, এই যে লম্ব রেখা টানলাম, বা এই যে ছায়াটা তৈরি হইলো এম এন মনে করো লম্ব ছায়া, এই যে ছায়াটা, এই ছায়াটাকে আসলে বলা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন মানেই হচ্ছে অভিক্ষেপ, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার অভিক্ষেপ। তুমি উপর থেকে লম্ব ভাবে আলো ফেলেছো, ওই আলোর জন্য বস্তুটা যে গতিপথ রোধ করে দাঁড়িয়েছে, সেটার জন্য তো ডেফিনেট ছায়া তৈরি হবে, ওই ছায়াটাকে আমরা বলবো অভিক্ষেপ বা প্রজেকশন। এখন এই অভিক্ষেপের দৈর্ঘ্য বের করতে, অভিক্ষেপের দৈর্ঘ্য কতটুকু বা মান কতটুকু সেটা বের করার জন্য আমার ট্রিগোনোমেট্রি ইউজ করতে হবে। ট্রিগোনোমেট্রি ইউজ করতে হচ্ছে মানে আমার কোণ লাগবে। তো ধরে নাও যে এবি রেখাটা বা এবি যে লাঠিটা, সেই রেখাংশটা সিডি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। সো এবি যদি সিডি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তুমি নিশ্চয়ই অনুরূপ কোণ নামে একটা কনসেপ্ট পড়েছো। এই কোণটা যদি থিটা হয়, তুমি যদি এখানে একটা লম্ব টানো, এ থেকে যদি বিএন এর উপর লম্ব টানো, তো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, আমি যদি এরকম একটা টানি, এই হচ্ছে একটা রেখা, মনে করো এই একটা রেখা টানলাম হলুদ রঙের, উপরের হলুদ রঙের সমান্তরাল করে, ঠিক সমান্তরাল করে আমি এখানে আরেকটা সমান্তরাল রেখা টানলাম। উপরের হলুদ এবং নিচের হলুদ রঙের রেখার কোণ মানে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ তারা পরস্পর সমান্তরাল। তাহলে নিচের হলুদ রেখাটা যদি থিটা কোণ উৎপন্ন করে কালোটার সাথে,
তাহলে উপরের হলুদ রঙের রেখাটাও থিটা কোণ উৎপন্ন করবে। এদেরকে সদৃশ্য কোণ বলা হয়ে থাকে বা অনুরূপ কোণ বলা হয়ে থাকে। তো সেই কনসেপ্ট থেকেই আমরা এই কোণটাকে যদি থিটা বলি, আমরা এই কোণটাকেও থিটা বলতে পারি। খেয়াল করবে আমাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে আমাদের অভিক্ষেপ বের করতে হবে, এই যে mn এর দৈর্ঘ্য বের করতে হবে। তো তুমি দেখতে পাচ্ছ mn এর দৈর্ঘ্য যা, এ থেকে আমরা যে লম্ব টেনেছি bn এর উপর, ধরো এটা হচ্ছে এপি, সেই এপি এর দৈর্ঘ্য কিন্তু তা। তো টেকনিক্যালি তুমি যদি এপি বের করে ফেলো, অটোমেটিক্যালি তোমার mn বের হয়ে যাচ্ছে। সো এপি কেমনে বের করব? আমি কিন্তু অলরেডি এবি এর মান জানি এবং কোনটা জানি। সো খেয়াল করো এই সমকোণী ত্রিভুজটাতে এবি হচ্ছে অতিভুজ এবং এপি হচ্ছে ভূমি। তো ভূমি এবং অতিভুজ আর থিটা নিয়ে যখন কাজ, তখন আমাদের cos থিটা সমান ভূমি which is AP ডিভাইডেড বাই অতিভুজ which is AB। ওকে, তাহলে এখান থেকে কি বলা যায়? AP is equal to AB cos থিটা। এখান থেকে একটা বাংলা কথা বলে দিব, সেটা তোমাদের মনে রাখাটা দরকার। এই যে আমি বললাম এপি সমান এবি cos থিটা, সো এপি সমান যদি এবি cos থিটা হয়, এপি সমান তো আবার mn, যেটা আসলে অভিক্ষেপ, অরিজিনাল অভিক্ষেপ তো এটাই। তো আমরা বলবো mn সমান এবি cos থিটা। এখন আমরা অ্যানালাইজ করব এই লাইনটা, এই লাইনটা অ্যানালাইজ করে আমি বাংলা একটা শর্টকাট লিখে দেব সূত্র হিসেবে। খেয়াল করবা, এই যে mn কিন্তু এবি সিডি এর উপর এবি এর অভিক্ষেপ, সিডি এর উপর এবি এর অভিক্ষেপ। আর সব অভিক্ষেপই লম্ব অভিক্ষেপই হয়, আমরা কোনাকুনি কোনো অভিক্ষেপ আসলে নেই না, সব অভিক্ষেপই লম্ব অভিক্ষেপ হয়। যখন অভিক্ষেপ নিবা, যে বরাবর অভিক্ষেপ নাও, আলো কিন্তু লম্ব ভাবেই ফেলবা। সো অভিক্ষেপ মানেই লম্ব অভিক্ষেপ ধরে নিতে পারো। সেই যে mn বা সিডি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ সমান কি? সমান হচ্ছে এবি। তাহলে খেয়াল করো অভিক্ষেপটা কার? অভিক্ষেপটা হচ্ছে এবি এর, তাহলে যার অভিক্ষেপ তার মান। আর এই যে থিটা, এই থিটা কার সাথে কার কোণ? এবি এর সাথে সিডি এর কোণটাই কিন্তু থিটা। তো এটাকে বাংলায় রূপান্তর করলে কি হয় খেয়াল করবা, আমরা এটাকে উপাংশ বলি অথবা এটাকে অভিক্ষেপ বলি। মানের দিক থেকে কিন্তু একই কথা, মানের দিক থেকে এরা সবাই সেম। উপাংশ বা অভিক্ষেপ সমান হচ্ছে, এখানে বাংলা কথা লিখে দিই বা শর্টকাট বলতে পারো, যার উপাংশ তার মান ইনটু যার দিকে বা যার উপর, যার দিকে বা উপর। এগুলো তো ভাষার চেঞ্জ হয়, যখন উপাংশ বলবো, উপাংশ মানে হচ্ছে ভেক্টর। সো উপাংশ যখন বলি তখন আমরা নরমালি যার উপর না বলে যার দিকে বলে থাকি। আর যখন আমরা অভিক্ষেপ বলি তখন আসলে দিকের ব্যাপার থাকে না, তখন আমরা বলি যার উপর। সো এটা তোমরা আশা করি স্মার্ট মানুষ বুঝবা। সো যার উপাংশ তার মান ইনটু যার দিকে বা যার উপর উপাংশ, তার সাথে উৎপন্ন, ক্লাস শেষ করে দিব 9:57 বাজে, উৎপন্ন কোণের cos। আর একটা এক্সাম্পল দিব আর কি। এই যে এই হচ্ছে তোমার বাংলা শর্টকাট মনে রাখার সিস্টেম, যে উপাংশ বা অভিক্ষেপ হচ্ছে যার উপাংশ তার মান ইনটু যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos। এখন এটা অ্যানালাইজ করো, আমরা এবি এর উপাংশ নিয়েছি সিডি এর উপর, তাহলে যার উপাংশ তার মান লিখে দিলাম, যার সাথে উপাংশ বা যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos, তাহলে উৎপন্ন কোণটা তো থিটা ইনটু cos থিটা। ডান। সিডি এর উপর উপাংশ বা সিডি এর দিকে উপাংশ, সিডি এর সাথে এর উৎপন্ন কোণ হচ্ছে থিটা, সো cos থিটা। দ্যাটস ইট। এখন যা শর্টকাটে একটা এক্সাম্পল আমরা সলভ করে ফেলি। ধরো আমি বললাম একটা ভেক্টর, সেটা হচ্ছে মনে করো 40 নিউটন, একটা ভেক্টর 40 নিউটন। এখন তার দুইটা উপাংশ নিব আমরা, একটা হচ্ছে মনে করো পি, আর একটা মনে করো কিউ। ওকে, সো এই যে পি ভেক্টরটা, এটা মনে করো 30 ডিগ্রি কোণে আছে, আর এই যে কিউ ভেক্টরটা সেটা মনে করো 40 ডিগ্রি কোণে আছে। তোমাদের কাজ হচ্ছে তোমরা পি এর মানটা বের করবা আর কিউ এর মানটা বের করবা। কিভাবে বের করবা করো। আচ্ছা, আগের পৃষ্ঠা যেতে হবে, যাচ্ছি, সমস্যা নাই। যারা আমার কোর্সে জয়েন করবা তারা এই পিডিএফ গুলো পেয়ে যাবা। আমি ক্লাস শেষে এগুলোকে পিডিএফ এ কনভার্ট করে তোমাদেরকে দিয়ে দিব। সো চিল, কিছু মিস হইলে জায়গা খালি রাখতে পারো, সমস্যা নেই, লিখে ফেলো, তাও সমস্যা নাই। এখন নিচে নামাবো, আমি তো লিখেই ফেললাম, এতটুকুই তো পেজে। আচ্ছা ঠিক আছে।
আমার প্ল্যান হচ্ছে আমি আমার কোনো ক্লাসই লাইভ ক্লাসই 1 ঘন্টার উপরে নিব না। 1 ঘন্টার উপরে ক্লাস গেলে ক্লাসটা আসলে বোরিং হয়ে যায়। সেজন্য আমার টার্গেট থাকবে প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার উপরে যেতে না যায়। লেখা হয়েছে? আশা করি লেখা শেষ। হ্যাঁ, তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। তোমাদের ম্যাক্সিমাম যে ভুলটা করো, আমি এই যে বললাম পি ভেক্টরের মান বের করো এবং কিউ ভেক্টরের মান বের করো, খেয়াল করবো আমি বলছি 40 নিউটনের যে ভেক্টরটা তার দুইটা উপাংশ, একটা হচ্ছে পি এবং একটা হচ্ছে কিউ। পি ভেক্টরটা আছে 40 নিউটনের সাথে 30 ডিগ্রি কোণে, আর কিউ ভেক্টরটা আছে 40 নিউটনের সাথে 40 ডিগ্রি কোণে। ঠিক আছে? তো অনেকে যে ভুলটা করে থাকো, পি এর মান বের করে ফেলে 40 cos 30, আর সে সুন্দর মতো অভ্যাসবশত যেটা করে সেটা হচ্ছে 40 কিউ এর মান বলে 40 sin 30 sin 40, মানে সে একটাতে কস বলছে আর একটা তারা সাইন বলাই লাগবে, এরকম একটা ব্যাপার। বাট ব্যাপারটা এরকম না, একটা কজ একটা সাইন, এটা হচ্ছে আরেকটা কেস, সেটাতে আমরা একটু পরে চলে যাব। বাট এখানে আমরা মাত্র আগের পাতা যা শিখলাম, এই যে যার উপাংশ তার মান, যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন করে কজের কনসেপ্ট যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এইগুলা এইভাবে হবে না, এইভাবে আমরা সাইন আর কজ নিব না। দেখো পি এর মান কি হবে, পি এর মান হচ্ছে যার উপাংশ তার মান 40 নিউটন। ওকে, যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের কজ, তাহলে উপাংশ কোণ তো হচ্ছে 30, তাহলে cos 30। কিউ এর মান কি হবে, কিউ এর মান হবে যার উপাংশ তার মান, উপাংশ তো 40 নিউটনেরই, ইন্টু যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos। এই যে এখানে কোনটাকে দিয়ে 40, তাহলে 40 cos 40। সো এখানে তুমি কিন্তু কোসাইন দিয়েই সব কাজ করছো। 40 cos 30, 40 cos 40। কনফিউশন কোন জায়গায় তৈরি হয় এখন বোঝাচ্ছি। যখন দুইটি উপাংশ পরস্পর লম্বভাবে থাকবে, যখন দুইটি উপাংশ, মানে ধরো এটা হচ্ছে আমার 40 নিউটন, একটা উপাংশ হচ্ছে পি আর একটা উপাংশ হচ্ছে কিউ, এবং খেয়াল করে দেখো আমি এখন কিউটাকে কিন্তু লম্বভাবে টেনেছি পি এর সাথে। পি এবং কিউ এরা কিন্তু এখন পরস্পর লম্ব, তাহলে এই কোণটা যদি থিটা হয়, অটোমেটিক্যালি এই কোণটা কিন্তু 90 মাইনাস থিটা হয়ে যাবে। তাহলে তুমি যদি পি সমান বলো সূত্র অনুযায়ী 40 cos থিটা, যার উপাংশ তার মান, যার থেকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos, ফাইন, কোনো সমস্যা নাই। কিউ এর মান কি হবে, কিউ এর মান হবে যার উপাংশ তার মান, যার সাথে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos, তাহলে এক্ষেত্রে হবে cos 90 মাইনাস থিটা, কারণ 40 নিউটনের সাথে এখন কিউ এর কোণ তো এটা। এখন দেখো ট্রিগোনোমেট্রি যদি হালকা পাতলাও বুঝে থাকো তাহলে তো এটা জানো যে cos 90 মাইনাস থিটা সমান sin থিটা হবে। ওই জায়গা থেকে এখানে সাইন দিয়ে কাজ চালানো যায়, কিন্তু সেটা কখন, যখন পি এবং কিউ অর্থাৎ উপাংশদ্বয় পরস্পর লম্ব। আগের মেতে কিন্তু উপাংশ দুইটা পরস্পর লম্ব ছিল না, আগের মেতে উপাংশদ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল 70 ডিগ্রি। তখন তুমি একটাকে কজ আর একটাকে সাইন ধরতে পারো না। একটারে কস বললে একটাকে সাইন তখনই বলতে পারবা যখন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ অর্থাৎ উপাংশ দুইটার মধ্যবর্তী কোণ থিটা। এই পার্থক্যটা কি বুঝতে পারছো সবাই? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, গ্রেট। তো এই জিনিসগুলোতে একটু একটু সাবধান থাকবা। যখন উপাংশদ্বয় পরস্পর লম্ব, তখন যে কোনো একটার সাথে কোণ জানা থাকলে অপরটা তো অটোমেটিক্যালি 90 মাইনাস থিটা, কজ যেহেতু দুইটা মধ্যবর্তী কোণ 90। সো 90 মাইনাস থিটাতে তুমি যদি কজ নিয়েও আসো ওটা অটোমেটিক্যালি সাইন হয়ে যায়, সেজন্য আমরা ঝামেলা যাই না, একটাকে বলে দিই কস থিটা, আরেকটার ক্ষেত্রে আমরা নিয়ে আসি সাইন থিটা। ঠিক আছে, বাট এই কনসেপ্টটা তোমার যদি না থাকে তুমি কিন্তু পেঁচে পড়বা। সো এটা মাথায় থাকা জরুরি, এই যে এই লাইনটা, যার উপাংশ তার মান ইন্টু যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের কজ। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকবে। নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ আজকে কি বার, রোববার মনে হয়। নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ মঙ্গলবারে। তো সেই ক্লাসে আমরা এই যে আমরা উপাংশ পড়লাম, উপাংশের উপর বেস করে কিন্তু ফিজিক্সের পরের অংশগুলা চলবে। যেমন ধরো তোমার আপেক্ষিক বেগের কনসেপ্ট, তারপরে ধরো তোমার নদী নৌকার ম্যাথ, তারপরে হচ্ছে তোমার এই যে নদী নৌকা আপেক্ষিক বেগ, আরো কিছু এক্সাম্পলস আছে যেগুলো প্রবলেম তোমরা সলভ করবা, সেগুলো সবই কিন্তু লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে হবে। ঠিক আছে, তো উপাংশ বুঝে গেছো আজকে, নেক্সট ক্লাসে আমরা লম্বাংশ উপপাদ্যটা ভালো মতো বুঝে যাব, তারপরে প্রবলেম সলভিং শুরু করে দিব। নদী নৌকার ম্যাথ, আপেক্ষিক বেগের ম্যাথ, আর পরবর্তীতে আমাদের ভেক্টর ক্যালকুলাস নামে একটা টপিক আছে যেটা একটু জটিল, বাট আমরা যতটুকু সম্ভব বোঝার ট্রাই করব। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। আর গ্রুপে একটা পোস্ট অলরেডি পোস্ট হয়ে গেছে সম্ভবত, আমি শিডিউল দিয়ে রাখছিলাম গ্রুপে যে আমার আইসিটি ব্যাচ স্টার্ট হবে নেক্সট তোমার
আচ্ছা, আমি আইসিটি বেস নিয়ে একটা কথা বলেই ফেলি, যেহেতু তোমরা লাইভেই আছো। পিকচার্স, দাঁড়াও একটু। এই যে আইসি 2021, এই যে এটা। আশা করি পেজটা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, সো আইসিটির এই কোর্সটা চালু হবে 17 তারিখ থেকে, অর্থাৎ নেক্সট যে শুক্রবার আছে সেই শুক্রবার থেকে শুরু হবে। এবং কোর্সটা আমি একদম আইসিটি বইয়ের শুরু থেকে শুরু করব না। কোর্সটা শুরু হবে ওয়েব প্রোগ্রামিং দিয়ে। কারণ আমি জানি যে তোমাদের অনেকেই ওয়েব প্রোগ্রামিং বা ওয়েব ডিজাইনিং এই কনসেপ্টটার সাথে পরিচিত, অনেকেই আবার ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড। তাদের জন্য আসলে এইচটিএমএল বা এই যে ওয়েবের জিনিসপত্র নিয়ে শুরু করাটা আমার মনে হয় ভালো হবে। তো সেজন্য আমি শুরু করবো এইচটিএমএল দিয়ে। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, আইসিটি বইয়ের কোনো চ্যাপ্টারে কিন্তু কোনোটার সাথে ওইভাবে রিলেটেড না। এখানে যেরকম ভেক্টর না পড়লে তুমি গতিবিদ্যা পারবা না, গতিবিদ্যা না পড়লে পরেরটা, নিউটন এন্ড মেকানিক্স না পড়লে ওইটা। এখানে কিন্তু এরকম ঝামেলা নাই, 5টা চ্যাপ্টারের 5টাই ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা টপিক। সো আমি যদি ডাটাবেস দিয়েও শুরু করি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? সো আইসিটি ব্যাচ শুরু হবে 17 তারিখ থেকে, এবং আমি ওয়েব প্রোগ্রামিং দিয়ে শুরু করব কোর্সটা। ঠিক আছে? তো পোস্ট অলরেডি গ্রুপে হয়ে গেছে, পোস্টের মধ্যে আরো ডিটেল দেয়া আছে। সো আশা করি তোমরা দেখবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। ওকে, সো ভালো থাকো সবাই। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ইনশাল্লাহ পরের ক্লাসে আলোচনা হবে। আর আমি পিডিএফটা যাদের দরকার তারা আমাকে নক করবা, আমি তাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আজকের ক্লাসের এই পর্যন্ত যে পিডিএফটা আর কি। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।